প্রখ্যাত পরিচালক অজয় জানালেন, আমি আর উত্তম একত্রে প্রথম যে ছবির প্রযোজনায় নেমেছিলাম সেটি হচ্ছে হারানো সুর। এটি আমাদের পরিচালক নায়ক সম্পর্কে চতুর্থ পর্যায়ে ঘটেছিল। তার সঙ্গে আমার প্রথম ছবি গৃহপ্রবেশ, দ্বিতীয় হচ্ছে শ্যামলী, তৃতীয় হচ্ছে বরদিদি। একত্রে প্রযোজনার ক্ষেত্রে পদার্পণের আগে আমাদের প্রথম পরিচয়ের কথা এখানে বললে আশা করি অপ্রাসঙ্গিক হবে না, কারণ এই পরিচয়টাই তো আমাদের সম্পর্ক ও সৌহার্দ্যের ভিত্তিস্বরূপ। গৃহপ্রবেশ ছবিতে নায়ক রূপে নেওয়ার ব্যাপারেই আমাদের প্রথম সাক্ষাৎ হয়েছিল। দেখা হতেই উত্তম আমায় বললে, জানেন, আমি আপনার একজন ফ্যান। সাধারণত স্টারদেরই ফ্যান থাকে, ডিরেক্টরদের ফ্যান খুবই কম করে। ফ্যানদের এক প্রিয়জন যখন জানালো যে নিজেই আমার ফ্যান, তখন বেশ একটু অবাক হয়ে গেলাম। একটু সংকোচের সঙ্গে প্রশ্ন করেছিলাম, আমার ফ্যান? ক্যামেরার সামনে যারা থাকে ফ্যান বিজনেস তাদেরই মনোপলি, আমি তো থাকি ক্যামেরার পেছনে। তখন বলল, ক্যামেরার পেছনে ছিলেন বলেই তো আপনার কীর্তিতে মুগ্ধ হয়েছি। আপনার প্রথম ছবি জিঘাংসা আমাকে আপনার ফ্যান করে তুলেছে। তাহলে এবার দুজনের ফ্যান গেলে দেখা যাক কী পরিমাণ ভাত হয়। হেসে তাকে বলেছিলাম। তারপর থেকে আমরা একসঙ্গে কাজ করেছি, চিন্তা করেছি, এমনকি খাওয়া বসা শোয়াও একত্রে হয়েছে লোকেশন শুটিংয়ে। আমরা ছিলাম যেন একই পরিবারভুক্ত মানুষ এবং অগ্রজের সম্মান উত্তম আমায় দিয়েছে। তার কাছ থেকে এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। উত্তমকে নিয়ে আমাদের যে কোম্পানি হয়েছিল তার নাম ছিল আলোছায়া প্রোডাকশন। কোম্পানির অফিস আমার বাড়িতেই ছিল। কোম্পানির কাজকর্ম দেখতে আস্তে আস্তে ক্রমশ আমার বাড়িটা হয়ে উঠল উত্তমের নিজের বাড়ির মতো। তার আন্তরিক ব্যবহারে আমার পরিজনরা হয়ে উঠল তার আপনজনের মতো। আর সবচেয়ে আশ্চর্যের বিষয়, আমার কুকুরটা অপরিচিত লোক এলে তেড়ে যায়, পরিচিত জনদের একটু পা শুঁকেই ছেড়ে দেয়। কিন্তু লক্ষ্য করলাম উত্তমের জন্য তার স্পেশাল রিসেপশন। সে এলেই ছুটে গিয়ে ওর পায়ে লুটিয়ে পড়ে। অবাক হয়ে উত্তমকে বলেছিলাম, এও তোমার ফ্যান? সিনেমায় মানুষের মন ভুলিয়েছ, আর মানুষের সঙ্গে আমার কুকুরেরও মন ভুলিয়েছ দেখছি। শুনে উত্তমের মুখে সেই সর্বজন পরিচিত মিষ্টি হাসি ফুটে উঠল। হারানো সুর শুরু করার আগে শুটিংয়ের উপযোগী এক বাড়ির সন্ধানে বিহারের এক অঞ্চলে যাওয়ার স্থির করলাম। উত্তমও আমাদের সঙ্গে যাওয়ার ইচ্ছে প্রকাশ করলো। শুনে আমি খুব খুশি হলাম, কিন্তু আমাদের 4-5 দিন লাগবে ফিরে আসতে। এদিকে উত্তম তখন স্টার থিয়েটারের শ্যামলী নাটকে নিয়মিত অভিনয় করছে। তার মানে ওকে শনি, রবি ও বৃহস্পতিবার কলকাতায় থাকতেই হবে। সুতরাং এই 3 দিন বাদ দিয়ে সোম, মঙ্গল ও বুধ, এই 3টি দিন কাজে লাগাতে পারি। উত্তম তখন বলল, রবিবার ডবল শো করে রাত 12টায় যদি বেরিয়ে পড়ি গাড়ি নিয়ে, তাহলে সারা রাত গাড়ি চালিয়ে ভোরে আমরা বিহারে পৌঁছে যাব এবং সোম, মঙ্গল, বুধ ঘুরে বুধবার কলকাতার দিকে ফিরতে পারবো। শুনে আমি বললাম, খুবই ভালো, কিন্তু তোমার খুব স্ট্রেন হবে। হেসে বলল, কলকাতার স্টেজে নাটকের একঘেয়েমি অভিনয় ও ফিল্ম শুটিংয়ে বদ্ধ ফ্লোরে জোরালো লাইটের সামনে দাঁড়িয়ে অভিনয় করা অনেক বেশি পরিশ্রম। সুতরাং এই কটা দিন আমরা বিশ্রামও হবে, মজাও হবে। কথাটা অতি সত্যি। ওকে দেখেছি যখনই অবসর পেয়েছে তখনই গাড়ি নিয়ে ছুটে চলেছে জিটি রোড ধরে কলকাতার বাইরে। সেই সময় তোপচাঁচির কাছে হারানো সুরের শুটিং লোকেশন ঠিক করলাম জিটি রোডের ওপরে। অন্য এক ছবির শুটিং করতে উত্তম গিয়েছিল বাইরের ওদিকে। আমাকে জানালো সেই ছবির শুটিং শেষ করে আসানসোলের এক হোটেলে থাকবে রাত্রিটা। আমরা ক্যামেরা ও ইউনিটের লোকজন নিয়ে ভোরে উত্তমকে আসানসোল হোটেল থেকে গাড়িতে তুলে জিটি রোডের ওপরে তোপচাঁচির কাছাকাছি একটা লোকেশন বেছে শুটিং করব, যেখানে নায়ক আপন মনে হেঁটে চলেছে একটা চিঠি পোস্ট করতে। অকস্মাৎ স্পিডে একটা গাড়ি তাকে ধাক্কা মেরে চলে যায়। ধাক্কা খেয়ে সে রাস্তা থেকে ছিটকে গড়িয়ে পাশের খেতে গিয়ে পড়ে। এই সিন নেওয়ার জন্য আমরা যে জায়গা ঠিক করলাম সেখানে পৌঁছতে আমাদের বেলা 2টো বেজে গেল। সকাল থেকে 1 কাপ চা পর্যন্ত পেটে যায়নি কারো। যখনই বলছি রাস্তার ধারে কোনো ছোট হোটেলে ব্রেকফাস্টটা সেরে নিই, উত্তম বলে, চনুল, আগে শুটিং শেষ করে পরে তোপচাঁচি ডাক বাংলোতে গিয়ে মুরগির ঝোল আর ভাত খাওয়া যাবে। ইউনিটের সবাই রাজি হয়ে গেল। দেরি হবে ভেবে গোটা 6 মুরগি কিনে নিয়েছিলাম আসানসোল থেকে। আমরা শুটিং করতে নেমে পড়লাম, আর একটা গাড়ি চলে গেল মুরগি ও তার সঙ্গে উত্তম, জায়া, গৌরীদেবী ও আমার স্ত্রী রান্নার ব্যবস্থা করতে।
শুটিং শেষ করে যখন তোপচাঁচি বাংলোতে পৌঁছলাম তখন বেলা 4টে। পেটে তখন সকলের আগুন জ্বলছে, লাঞ্চ রেডি, এসেই সব খেতে বসেছি। কিন্তু উত্তম নিজে না বসে সকলকে নিজের হাতে পরিবেশন করতে লাগলো। ডাক বাংলোর চৌকিদার ছিল পরিবেশন করার জন্য, কিন্তু কারুর কথায় কান না দিয়ে নিজের কথা ভুলে সকলকে পরিতোষ সহকারে খাইয়ে সে পরিতৃপ্তি লাভ করল। মানুষটি ছিল অন্যরকম। স্টার ও প্রডিউসার বলে নিজেকে সে অন্যের চেয়ে কখনো বড় বলে মনে করেনি। আর্টিস্টদের মুডের কথা আমরা জানি। মুড নেই বলে অনেক সময় তারা শুটিং করে না। শাস্ত্রে শুনেছি অবতারদের হাতের মুঠোর মধ্যে মুক্তি থাকে। সিনেমা জগতে উত্তম ছিল অবতার কল্পপুরুষ। মুড তার হাতের মুঠোর মধ্যে থাকত। সে ছিল শিল্পী, যাকে বলে ইনবর্ন আর্টিস্ট। অভিনয় শুধু দর্শকদেরই মুগ্ধ করতো না, চিত্র নির্মাতাদেরও মন্ত্রমুগ্ধ করে রাখত। এমন শান্ত মেজাজের পুরুষ খুবই কম দেখেছি। একটা দৃষ্টান্ত দিচ্ছি। হারানো সুরে একটি দৃশ্যে আছে, পাগলাগারদ থেকে নায়ক বেরিয়ে ঝড়ের মধ্যে দিয়ে হেঁটে চলেছে। ঝড়, বৃষ্টি, বিদ্যুৎ প্রভৃতি এফেক্টের জন্য নানা রকম সরঞ্জাম করা হয়েছে। ক্যামেরা একটু উঁচু জায়গায় বসানো। আমার ক্যামেরা অপারেটর বেবি ইসলামকে শুকনো পাতা ও ধুলো ওড়ানোর ভার দিয়ে নিজে ক্যামেরার সুইচ দেওয়ার ভার নিলাম। সব রেডি, লাইট জ্বলে উঠল, ঝড় শুরু হলো, বৃষ্টি আরম্ভ হলো। আমি অ্যাকশন বলতে উত্তম ঝড়ের মধ্যে দিয়ে এগিয়ে যেতে লাগলো এবং বেরিয়ে গেল। সব এফেক্ট থেমে গেল। আমি বেবিকে জিজ্ঞেস করলাম, ঠিক আছে? সে কাঁচুমাচু করে বলল, ক্যামেরা চলেনি। রেগে গিয়ে তাকে বললাম, কেন? ও বলল, আপনি ক্যামেরার সুইচ দেননি। আমার তখন খেয়াল হলো, আরে আমিই তো ক্যামেরার সুইচ দেওয়ার কথা। কিন্তু ওই ঝড় জলের মধ্যে উত্তম যেভাবে হেঁটে গিয়েছিল, মানে এত বাস্তব মনে হয়েছিল, আমি এত অভিভূত হয়ে গেলাম যে নিজের কাজই ভুলে গেছি। আবার টেক হবে। উত্তমকে বললাম, আমার ভুলের জন্য শটটা আবার রিটেক করতে হবে। আবার সব ঠিক করে রেডি হয়ে জল, ঝড়, বিদ্যুৎ সব শুরু হয়ে গেল। অ্যাকশন বলে চেঁচালাম। উত্তম আবার ঠিক আগের মতো হেঁটে চলে গেল। কিন্তু না, হয়নি। এবারও আমি সুইচ দিতে ভুলে গেলাম, মানে এক্সপোজ হয়নি। ভাবছি এবার উত্তমকে কি বলবো। সে যখন জিজ্ঞেস করলো, এবার ঠিক আছে? আমি কোনো উত্তর দিতে পারছি না। একটু হেসে বলল, কি হলো, এবারও কি ক্যামেরা চলেনি? মাথা নাড়লাম এবং বললাম, সমস্ত এফেক্ট সহ তোমার হেঁটে যাওয়া এত স্বাভাবিক, এবং যে ছবি আমি ভিজুয়ালাইজ করেছিলাম ঠিক সেই রকম হওয়াতে আমি আবার সুইচ দিতে ভুলে গেলাম। উত্তম বলল, ঠিক আছে, আবার হবে এবং আগের মতোই হবে। আপনি এবার ক্যামেরার সুইচ শক্ত করে ধরে থাকুন। আমাকে বলার মধ্যে এতটুকু রাগ বা বিরক্তির ভাব নেই, বরং এই ভুলে যাওয়াটা যেন সে অ্যাপ্রিসিয়েট করলো, এই ভেবে যে আমি কত বেশি অভিভূত হয়েছি। প্রতিবারই সে সেই একই রকম করে গেল। অভিনয়ের সময় কতটা যে সে নিজের মধ্যে ডুবে যায় সেটা আমি দেখেছি। সেদিনের আরেকটা ঘটনার কথা মনে পড়ে। আমাদের সেদিন নাইট শুটিং হচ্ছিল। ঝড় জলের সিন নিতেই অনেক রাত হয়ে গিয়েছিল। পরে আরও কিছু কাজ বাকি ছিল, টুকরো টুকরো কাজ। একটা দৃশ্যে উত্তমের বাথরুমে দাড়ি কামানোর শট ছিল। সহকারী ক্যামেরাম্যান ভুল করে পিকচার নেগেটিভের বদলে সাউন্ড নেগেটিভ লোড করে ফেলেছিল ক্যামেরায়। দুটো ফিল্মেরই গ্রে বেশ তাড়াতাড়িতেই বুঝতে পারিনি। শর্ট হয়ে যাবার পর সহকারী ক্যামেরাম্যান বুঝতে পারে ভুলটা। বকুনি খাওয়ার ভয়ে ক্যামেরা ডিপার্টমেন্টের কেউ আমায় ভুলের কথাটা জানাতে সাহস করে না। ওরা উত্তমের শরণাপন্ন হয়। শটটা খুব ক্লোজ ছিল, আর দু একটা শট নেওয়ার পর উত্তম আমাকে অনুরোধ করলো, অজয়দা, শটটা আবার নিন। কেন? মনে হচ্ছে আমার অভিনয় ওই শটে ভালো হয়নি। না না, খুব ভালো অভিনয় হয়েছে, খারাপ হলে আমিই কি রাখতাম? তবু আর একবার নিন, আমার এই অনুরোধটা রাখুন। ওর অনুরোধে শটটা আর একবার নেওয়া হলো। নেওয়ার পর উত্তমকে বললাম, আমার তো একই রকম লাগলো। উত্তম হেসে বলল, শটটা যখন নেওয়া হয়ে গেছে তখন ব্যাপারটা খুলেই বলি। প্রথমবারে ভুল ফিল্মের শুটিং হয়েছে, মানে পিকচার নেগেটিভের বদলে ক্যামেরার সাউন্ড নেগেটিভ ভুলে লোড করা হয়েছিল। ভয় ওরা আপনাকে বলতে সাহস পাচ্ছিল না। বকুনির থেকে ওদের বাঁচানোর জন্য নিজের অভিনয় খারাপ হয়েছে বলে শটটা আবার নেওয়ালাম। বকুনি ওরা যে কী পরিমাণ খেত সেটা অনুমান করে উত্তম নিজের উপর দোষটা নিয়ে ওদের বাঁচায়। এই রকম মুহূর্তের পরিচয় দিয়েছে সে অনেক সময় সহকর্মী টেকনিশিয়ানসদের জন্যে।